ঢাকায় যত প্রতিষ্ঠান আছে তার মধ্যে উল্লেখযোগ্য এবং পরিচিত একটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, যেটি 2001 সালে প্রতিষ্ঠিত হয় এবং 2002 সাল থেকে এর কার্যক্রম শুরু করা হয়। এই কলেজটির প্রতিষ্ঠাতা হলেন কর্নেল নুরুন নবী। তিনি ছিলেন একজন সেনা কর্মকর্তা। 21শে জুলাই দুপুর 1:06 FP-7B-GI প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এই মাইলস্টোন কলেজে, স্কুল অ্যান্ড কলেজে। এই বিমানটি কেনা হয়েছিল 2013 সালে চীন থেকে। এই বিমানটি সম্পূর্ণভাবে চীনের একটি তৈরি বিমান। এই বিমানের ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন তৈকুর ইসলাম। প্রাথমিকভাবে এই বিমান বিধ্বস্ত হওয়ার কারণটি ধরা হয়েছে প্রযুক্তিগত গোলযোগের কারণে এই বিমানটি ভূপাতিত হয় এবং সেই স্কুলে গিয়ে পড়ে। এই বিমানটি সম্পর্কে যদি একটু বলি তাহলে এই বিমানটি ঘন্টায় 1000 কিলোমিটার যেতে সক্ষম এবং এই বিমানে প্রায় 5000 লিটার ফুয়েল ধারণ ক্ষমতা রয়েছে। বাংলাদেশে FP-7B-GI এবং BGI BG FP-7 32টি বিমান রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। এই বাংলাদেশের ইতিহাসে বিমান দুর্ঘটনা সব বড় ধরনের যে দুর্ঘটনা, তার মধ্যে নিহত হয়েছে 31 জন এবং আহত হয়েছে 171 জন। এগুলো তো আইসিইউতে রয়েছে 78 জন। এটা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার থেকে এই তথ্য জানানো হয়েছে, কিন্তু সেখানকার উপস্থিত ছাত্র ছাত্রীরা যে অভিযোগ জানিয়েছে যে মৃতের সংখ্যা এর চেয়েও অনেক গুণ বেশি হবে, যেটা 150 প্লাসও হতে পারে। এটা হলো স্টুডেন্ট। একটা সংবাদ হলো গিয়ে এখানে 12টা ক্লাসরুম ছিল, টোটাল 12 থেকে 13টা ক্লাসরুম। প্রত্যেকটা ক্লাসরুমে ছিল 50 থেকে 60 জন স্টুডেন্ট। প্লেনটা নাইমার সাথে সাথে ধাও ধাও করে উঠছে 6টা। সো 50 × 6 530, 200 থেকে 300 জন ছাত্র এখানে নাই। আপনারা যে বলতেছেন 19 জন নিহত, 19 জন কোন সেন্সে নিহত হয়? এটা তো দেখলেই বোঝা যায় যে 19 জন নিহত না, স্পেশালি যখন ক্লাস চলতেছিল। এবং এই দিনটি সকলে শোক দিবস পালন করবে এবং আমাদের জাতীয় পতাকা অর্ধনমিত হবে। কিন্তু এই 22শে জুলাই শোক দিবসের দিন আমাদের এইচএসসি পরীক্ষা ছিল। 22শে জুলাই জাতীয় শোক দিবস ঘোষণা করলেও এই পরীক্ষাটি বাতিল করেনি রাত 2টা পর্যন্ত। রাত 3টার দিকে গিয়ে শিক্ষা উপদেষ্টা তিনি জানিয়ে দেন যে 22শে জুলাই এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো। কিন্তু যতগুলো স্টুডেন্ট ছিল তাদের মনে একটি ক্ষোভ তৈরি হয়েছে যে আমাদের 22 তারিখে আমরা শোক পালন করব নাকি পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেব। এই ট্রাউমার মধ্যে অনেক স্টুডেন্ট ছিল এবং রাত 3টার পরে তারা জানতে পারে যে তাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিন্তু পরের দিন আবার সেখানে উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ সেখানে প্রতিনিধি সেই মাইলস্টোন কলেজে গেলে সেখানকার উৎসুক ছাত্রছাত্রী এবং শিক্ষক অবরুদ্ধ করে রাখে। তাদেরকে প্রায় 9 ঘন্টা যাবত সেখানে অবরুদ্ধ করে রাখে। তারা জানতে চায় যে সঠিক মৃতের সংখ্যা কত। এই দাবি সহ তারা মোট 6টি দাবি সেখানে প্রেরণ করেন। বাংলাদেশে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, সাংবাদিক, এই বড় ধরনের কয়েকটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের ভূমিকা অপরিসীম হওয়া উচিত এবং বরাবর ক্ষেত্রে তারাই এই বিষয়গুলো ডিল করে। কারণ হলো যে এই মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পরে সেখানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ এবং সাংবাদিক সবাই সেখানে যায় এবং সেনাবাহিনী ওতপ্রোতভাবে সেখানে উদ্ধার কাজ পরিচালনা করেন। বাংলাদেশের সংবিধানে 5টি স্তম্ভের কথা বলা হয়েছে, যার মধ্যে 1 নম্বর হলো আইন বিভাগ, 2 নম্বর হলো শাসন বিভাগ, 3 নম্বর হলো বিচার বিভাগ, 4 নম্বর হলো সাংবাদিক এবং 5 নম্বর হলো সুশীল সমাজ। আমরা আইন বিভাগ গত 15 বছর সহ এখন পর্যন্ত আমাদের আইন বিভাগের যে অবস্থা, তাতে দিন দিন অবনতির দিকেই গেছে, উন্নতির দিকে যায়নি। আইন বিভাগের অবস্থা, শাসন বিভাগ সেম অবস্থা, বিচার বিভাগ বিভিন্ন রাজনৈতিক ক্ষমতায়ন বিচার বিভাগকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করেছে। সেই সাথে আমরা কয়েকদিন আগে একটি ঘটনা দেখতে পাই, সেখানে পাথর নিক্ষেপ করে একজন মানুষকে হত্যা করা হয়। সেই হত্যার ঘটনা 3 দিন পরে আমরা সহ দেশবাসী 3 দিন পরে এই ঘটনা জানতে পেরেছে। এই ঘটনা সাংবাদিকের কাছে নিশ্চয়ই ছিল। সেই সাংবাদিক 3 দিনে এই ঘটনা কেন লুকায়িত করলো? গত 15 বছর সহ আগে সাংবাদিকের যে অবস্থান, সেই অবস্থানের পরিবর্তন আমরা লক্ষ্য করি না। সাংবাদিকতা পেশা যেমন চ্যালেঞ্জিং, এটি বাংলাদেশ সরকারের বা সংবিধানের 4র্থ স্তম্ভ হিসেবে পরিচিত। এই 4র্থ স্তম্ভ যদি সঠিকভাবে কাজ না করে তাহলে বিভিন্ন সরকারে থাকা
ঊর্ধ্বতন কর্মকর্তা সহ তারা তাদেরকে জবাবদিহিতার আওতায় না হলে বিভিন্ন ঘটনা ঘটবে, কিন্তু তার বাস্তবতা আমরা জানবো সীমিত আকারে। আরেকটা হলো সুশীল সমাজ। সুশীল সমাজ আজকে দেখেন, কিছুদিন আগের যে ঘটনাটি ঘটলো, পাথর নিক্ষেপ করে একজন মানুষকে হত্যা করা হলো, সেখানে অনেক লোক দাঁড়িয়েছিল, সবাই এই ঘটনাটি স্বচক্ষে দেখেছেন, কিন্তু কেউ এই ঘটনার প্রতিবাদটুকু জানায়নি। লোকটি সেখানেই পাথর নিক্ষেপ করা অবস্থায় সেই লোকটি সেখানে মৃত্যুবরণ করেন। এই সুশীল সমাজ রাষ্ট্রের স্তম্ভ, সেখানেও কেন জানি দিন দিন মানুষের বিবেক, মানুষের মানুষের প্রতি মমত্ববোধ, ভালোবাসা, দয়া, এগুলো দিন দিন কমে যাচ্ছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনাটি ঘটেছে এটি বৃহত্তম বিমান দুর্ঘটনার মধ্যে একটি অন্যতম দুর্ঘটনা, যেখানে শিশু যারা আগামীর ভবিষ্যৎ নির্মাণ করবেন, সবেমাত্র পৃথিবী সম্পর্কে তারা সীমিত আকারে জানা শুরু করেছেন। ভবিষ্যতে এখান থেকেই তো একজন পাইলটের তৈরি হতো, সেখান থেকেই একজন বড় অফিসার, সেখান থেকেই রাষ্ট্রনায়ক, সেখান থেকেই বিজ্ঞানী, সেখান থেকেই তো বড় বড় মানুষের তৈরি হতো তারা। কিন্তু তারা যখন পায়ে চলা শুরু করলো, শেখা শুরু করলো, ঠিক তখনই আমাদের এই বিমান দুর্ঘটনায় সেখানে এতগুলো শিশু মৃত্যুবরণ করলো। একটি প্রাণী যায়নি, ধরে যায়নি, এই মৃত্যুর সাথে একটা পরিবার, মা বাবা, আত্মীয় স্বজন, বিশেষ করে মা বাবার যে আর্তনাদ, এই আর্তনাদ খুবই কষ্টদায়ক এবং বেদনাদায়ক। এ ধরনের ঘটনা যেন আমাদের না ঘটে, এই ব্যাপারে আমাদের সরকার এবং জনগণ এবং আমাদের সচেতন হওয়া উচিত। সেই সাথে আমাদের কে সারা জীবন মনে করিয়ে দিবে এই ঘটনা কতটা ঘটনা ছিল। এই ঘটনার মধ্যে একজন মহিষী নারী, একজন বীর নারী, যার নাম মেহেরিন চৌধুরী, যিনি 18 বছর ধরে এই প্রতিষ্ঠানে প্রাইমারি সেক্টরে কর্মরত ছিলেন। তিনি তার সর্বশেষ 20 জনকে এই অগ্নিদগ্ধ অবস্থায় তাদেরকে একে একে 20 জনকে অগ্নি সেই আগুনের শিখা থেকে তাদেরকে উদ্ধার করেছেন, হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে। পৃথিবীতে আসলে ভালো মানুষ যতদিন থাকবে, পৃথিবী ততদিন থাকবে। এই মহিষী নারী, মহিষী মা, ইনি মমতাময়ী মা, ইনি একজন ছেলে, একজন সন্তান, একজন ছাত্র, একজন সন্তান তুল্য। তাকে যে তাদেরকে যেভাবে উদ্ধার করেছে, তাদের প্রতি যে জীবন উৎসর্গ করে দিয়েছে, আমাদের পৃথিবী তাকে অবশ্যই মনে রাখবে। এবং আমাদের বিমান বাহিনী থেকে তাকে সম্মাননা জানানো হয়েছে। শুধু বিমান বাহিনী কেন, সারা বাংলাদেশে সকল নাগরিক, সকল জনগণ তার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা, এবং তিনি যেন স্বর্গীয় হন, এই প্রার্থনায় সারা বাংলাদেশের মানুষ করেছেন। তো যখন একে একে আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছিল এবং তারা খুবই মুমূর্ষু অবস্থা, সেই তখনই আমাদের সভ্য কবে হব, আমরা যখনই কোনো ঘটনা ঘটতে দেখি, তখনই দেখি যে সেখানে উৎসুক জনতার ভিড়। আমরা সেখান থেকে তাদেরকে চিকিৎসকদের প্রপারলি চিকিৎসার সুযোগ না দিয়ে আমরা ভিড় করে আরো জীবন বিপন্নর দিকে ঠেলে দিই। সেখানেই আসলে বিভিন্ন ঘটনা ঘটলে সেখানে আমাদের দেশে যারা নেতৃবৃন্দ আছে তারা সেখানে যায় এবং আর্থিক এবং বিভিন্ন ভাবে সহযোগিতা করেন, সেখানে তারা সাপোর্ট করেন। এটা খুবই ভালো জিনিস। কিন্তু নেতাদের সাথে, বিশেষ করে নেতাদের সাথে যে এতগুলো লোক, সাংবাদিক হসপিটালে গিয়ে সেখানে আহতদের দেখতে যাওয়া, এটা আসলে খুবই বলা যায় যে জিনিসটা খুবই আসলে অগ্রহণযোগ্য। কারণ সেখানে একটা লোক মারা যাওয়ার অবস্থা, ডক্টর প্রপারলি তাকে চিকিৎসা দিবেন, সেখানে আপনারা শত শত লোক যদি সেখানে নিয়ে যান, তাহলে এটা একটা বিঘ্ন ঘটে। কিন্তু হ্যাঁ, নেতা যদি এককভাবে একা সেখানে যান, সেটা অবশ্যই ভালো, কিন্তু তার সাথে যতগুলো লোক, সাংবাদিক এই সহ সকলেই সেখানে আসলে ভিড় করাটা চিকিৎসার ব্যাঘাত, যেটা আমাদের ওখানকার চিকিৎসক যারা ছিলেন তারা বলেছিলেন যে আপাতত এখানে ভিড় করার দরকার নেই, আমরা প্রপারলি চিকিৎসা করি, পরবর্তীতে আপনারা আসবেন। এবং তারা বলছে যে অগ্নিদগ্ধ যারা রোগী আছেন তাদেরকে প্রথম দিনে ব্লাড বা রক্ত দান দেওয়া হয় না, পরের দিন থেকে তাদেরকে রক্ত দেওয়া হয়। কিন্তু ওই দিন যতজন রক্ত দেওয়ার জন্য ওখানে গিয়েছিল, আসলে এটা আমাদের একতা এবং আমরা কারো বিপদে সকলেই যে আমরা উপস্থিত থাকি এবং সহযোগিতা করি, এটার একটা প্রতিফলন। কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে
উপকার করতে গিয়ে যেন আবার কারো ক্ষতি না হয়। আপনারা জানবেন পৃথিবীতে বহু ঘটনা ঘটেছে এবং প্রাণ ঘাতী ঘটছে, হয়তো ভবিষ্যতে আমরা সতর্ক হতে পারি, কিন্তু ঘটনা তো বলে আসে না। তারপর আমরা সতর্ক হতে পারি, তারপরও কিছু কিছু ঘটনা আমরা কিছু কিছু ঘটনার থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, তাহলে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হতেই থাকবে। আরো একটি বিষয় দুঃখজনক হলেও সত্যি যে মাইলস্টোনের যে স্টুডেন্ট ছাত্রছাত্রীরা সেখানে 22 তারিখে তারা ওখানে ছিলেন বা 21 তারিখে ছিলেন, তাদের উপরে পুলিশ সেনাবাহিনী কিছুটা হলেও যে আচরণ করছেন, শিক্ষকদের গায়ে হাত তুলছেন, এটা মোটেও কাম্য নয়। বরাবরই কিছু ঘটনা অতীতে ঘটেছে যা থেকে আমরা শিক্ষা নিয়ে নিই। যদি শিক্ষা নিতাম, আজকে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে আমাদের এতগুলো শিশুর প্রাণ যেত না। তার মধ্যে আমরা যদি কয়েকটি ঘটনা লক্ষ্য করি, তা আমরা দেখবো যে 2010 সালে নিমতলী অগ্নিকাণ্ড, যেখানে 119 জন লোক মারা যায়। সেখানে আসলে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটার হলো নিম্নমানের ট্রান্সফর্মার। আমরা কি আদৌ বিদ্যুৎ খাতে এই ট্রান্সফর্মার গুলো কি উন্নতি করতে পারছি? পরবর্তীতে আরেকটা ঘটনা ঘটলে তো আমরা সেই গত ঘটনা থেকে সেই শিক্ষাটুকু আমরা নেই না, এটাই হলো প্রধান সমস্যা। আরেকটি ঘটনা বলা যায় 2012 সালে তাজরিন ফ্যাশন, যেখানে অগ্নিকাণ্ড ঘটেছে এবং 117 জন লোক সেখানে মারা যায়। সবচেয়ে বড় কথা হলো যে 2013 সালে রানা প্লাজা ঘটনা, এখানে 1200+ মানুষ মৃত্যুবরণ করেন এবং 2000+ মানুষ সেখানে আহত হন। এই ঘটনা মূলত ঘটেছিল ভবন নির্মাণ আসলে সঠিক প্রক্রিয়া সঠিকভাবে হয়নি বলে এই ঘটনা ঘটেছে। কিন্তু আমরা বারবার দেখতেছি যে একটি ঢাকার মতো একটি জায়গা, জনবহুল এলাকা, সেখানে এতগুলো ভবন, সেখানে বিমান বাহিনীর কিভাবে কার্যক্রম নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, সে তার সর্বোপরি চেষ্টা করেছে খালি জায়গায়, বিশেষ করে ওই মাঠটাই পেয়েছিল যেখানে সে নামানোর চেষ্টা করেছে, আওতায় নিয়ে আসা উচিত এবং সেই সাথে এই 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 এগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। 2013 সালে যদি আমরা এই রানা প্লাজা থেকে শিক্ষা নিতাম, কিন্তু আজকের এই ঘটনা হয়তোবা হতো না। আমাদের ভবন নির্মাণ কোনোভাবেই এখনো বিভিন্ন জায়গায় যে অনৈতিকভাবে ভবন নির্মাণ করা হচ্ছে, হয়তো আগামী 20 বছর, 30 বছর, 50 বছর পর সেখান থেকেও একটা ঘটনা ঘটবে এবং অনেক লোকের প্রাণনাশও হতে পারে। সেই ঘটনাও ইতিহাসের সাক্ষী হবে। আসলে আমাদের প্রতিটি ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। সেই সাথে 2019 সালে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সেখানে 80 জন মানুষ নিহত হয়, এটি ঢাকায় ঘটেছে। 2021 সালে হাসান ফুড অগ্নিকাণ্ড হয়। হাসান ফুডে সেখানে খাবার গ্রহণ করা অবস্থায় সেখানে 52 জন মানুষের মৃত্যুবরণ ঘটে। 2022 সালে সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড হয়ে 49 জন মানুষের প্রাণ ঘাতী ঘটে এবং 450 জন মানুষ আহত হন। 2024 সালে বেইলি রোডে অগ্নিকাণ্ড ঘটে এবং সেখানে 41 জন লোক মারা যান। আসলে আমরা এতগুলো ঘটনা আমাদের অতীতে ঘটলো এবং আমরা ইতিহাসের সাক্ষী হলাম, এতগুলো লোক প্রাণ হারালো, এতগুলো লোককে আমরা হারালাম, এতগুলো পরিবার তাদের আত্মীয়দের হারালো, তাদের সন্তান, তাদের ছেলে, তাদের বাবা মা এদেরকে হারালো। কিন্তু আমরা এই ঘটনাগুলো থেকে শিক্ষা কবে নেব? আসলে আমাদের শিক্ষা খুবই নেওয়া প্রয়োজন এবং রাষ্ট্রীয়ভাবে যে গঠন কাঠামো আমরা যে ইতিপূর্বে 47 সালের পর থেকে আমাদের এই বাংলাদেশ বা 71-এর পরে এই 52-53 বছরে আমরা আমাদের বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজাতে পারি নাই এবং এই অগোছালো ভাবে যেভাবে চলছে, এইভাবে চলতে থাকলে মানুষের জীবন ঝুঁকিতে থাকবে, মানুষের নিরাপত্তা থাকবে না। আরেকটা বিষয় একটু শেয়ার করি যে ওখানে এক শিক্ষকের ছেলে ওখানে মারা গিয়েছে। এটা কোনো কথা? এটা কোনো দেশ হইলো? একটা লোকালয়ের উপরে কেন একটা ট্রেনিং বিমান উঠবে বলেন? এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই, এই কারণে আমরা এই দেশে থাকবো না। আমরা পুরো ফ্যামিলি দেশ থেকে চলে যাব। আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, পুরো কলেজে ফার্স্ট হয়। আমার ছেলে সবচেয়ে স্মার্ট। আমরা এই দেশে থাকবো না। এই দেশের পলিটিশিয়ানরা এই দেশটাকে পলিউট করে ফেলছে। আমরা এই দেশে আর থাকবো না, বুঝছেন? আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমরা আশা করব যে এই সরকার সুন্দরভাবে এই দেশটিকে চালাবে এবং আমাদের গঠন কাঠামো এবং আইন শাসন, পুলিশ, সাংবাদিক সহ বাংলাদেশের যে প্রধান প্রধান স্তম্ভগুলো আছে সেগুলো সংস্কার হবে এবং আমাদের বাংলাদেশ সুন্দরভাবে চলবে। এই
আশাই আমরা করব।